আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবারও অনির্দিষ্টকালে কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিকরা কাজে যোগ না দিলে কঠোর হবে সরকার, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। ভোট কারচুপির কোনো সংখ্যা নেই, রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা। জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা, যোগ্য ব্যক্তিকে জয়ী করতে চান ভোটাররা। মৌলভীবাজার সদর আসনে বাড়ছে নির্বাচনী উত্তাপ। নারায়ণগঞ্জ 4 আসন দখলে মরিয়া বিএনপি ও জামায়াতের শরিক দলগুলো, বসেনি স্বতন্ত্র প্রার্থীরাও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দুদিন চালু থাকার পর আবারও চট্টগ্রাম বন্দরে আজ সকাল 8টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ডিপি ওয়ার্ডকে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিল সহ 4 দফা দাবিতে গতকাল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এই কর্মসূচির ডাক দেয়। এই সময় বহির্নোঙরের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা। এদিকে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এস.এ. মনিরুজ্জামান বলেছেন, বিশ্বব্যাপী চট্টগ্রাম বন্দরে যোগাযোগ বাড়ানোর জন্যই এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দেশ ও জনগণের স্বার্থে রক্ষা করে সবকিছু করা হবে। এ সময় বন্দরের শ্রমিক কর্মচারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর অনেকটা অচল হয়ে পড়েছে। পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্য বন্দর এলাকায় মোতায়েন রয়েছে। কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি। আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন, যেটা দিয়ে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। নির্বাচন বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দরকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি সতর্ক করে বলেন, বন্দরের কর্মচারীরা কাজে যোগ না দিলে কঠোর অবস্থানে যাবে সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ডের সাথে চুক্তি হচ্ছে না বলেও জানান নৌ উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের কথা বলেছি, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, আমি বোঝাবার চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে ওই কনস্টিটিউয়েন্সিতে তারা একটা গন্ডগোল সৃষ্টি করছে। এটা ইলেকশন কমিশনের দেখার ব্যাপার। আমি সিইসি মহোদয়কে অনুরোধ করেছি, কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিক মতো না হয়, এটা নিয়ে সমগ্র দেশের ইলেকশন নিয়ে কথা উঠবে। কারণ আমরা একই সময় তারা পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে কতিপয় লোক। এইটা চলতে দেওয়া যায় না। দেয়ারফর দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ড লাইন। ইতিমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকে ধরা হবে। এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উত্তরের দুর্গম ও চলাঞ্চলগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রংপুর বিভাগীয় সদর দফতরে উত্তরের 8 জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। তাদের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। যেগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল, ওই সবকটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে। রংপুর ডিভিশনের এই এলাকার জনগণ কিন্তু অন্যান্য এলাকার জনগণের তুলনায় একটু বেশি শান্তিপ্রিয়। নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। প্রার্থী, কর্মী ও সমর্থকরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের মন জয় আর প্রতিপক্ষ প্রার্থী যুক্তি খণ্ডনের লড়াই চলছে দেশ জুড়ে। একে স্বাগত জানিয়ে ভোটাররা বলছেন, এটি যেন পেশিগত শক্তি প্রদর্শনের লড়াইয়ের রূপ না নেয়। মিজান শাহজাহানের রিপোর্ট। 3 দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণার শেষ সময় এসে দম ফেলার সুযোগ নেই প্রার্থীদের। ভোটারদের ধারে ধারে ছুটছেন তারা। ঠাকুরগাঁও 1 আসনের জগন্নাথপুরে পথসভায় অংশ নেন ওই আসনে বিএনপির প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণভোটে হা ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও জামাতের প্রার্থী মোহাম্মদ ইউসুফ সোহেল প্রচারণা চালিয়েছেন। নাটোর ১ আসনে জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ প্রচারণা চালিয়েছেন তার নির্বাচনী এলাকায়। একই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন। কুড়িগ্রাম ২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ও ১১ দলীয় জোটের আতিকুর রহমান মুজাহিদ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নোয়াখালী ৬ আসনের হাতিয়ায় সরব প্রচারণা চালান বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে জামাতের প্রার্থী মিজানুর রহমান নাচল উপজেলার হাটচাতাল এলাকায় নির্বাচনী সভা করেছেন। ঢাকা ১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে সাভার ও আশুলিয়াকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার ঘোষণা দেন। ময়মনসিংহ ১০ আসনের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু। হবিগঞ্জ ৩ সদর আসনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী জে.কে. গৌস। বসে নেই জামাতের প্রার্থী অধ্যক্ষ কাজী মোহসেন আহমদ। মিজান শাহজাহান, এটিএন বাংলা। মৌলভীবাজার সদর আসনে দিন দিন বাড়ছে নির্বাচনী উত্তাপ। ভোটাররা বলছেন বিএনপি এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে বেকারত্বের হার কমাতে, কর্মসংস্থান সৃষ্টি এবং চা শ্রমিকদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে নাটোর ২ আসনে আছেন সহকর্মী জুলফিকার জোসেফ। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি নাটোর ২ আসন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মোট ৬ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন এই আসন থেকে নির্বাচিত সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল। জামাতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জেলা জামাতের নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকাল থেকে গভীর রাত অবধি বিভিন্ন পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন, তারা ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন নাটোরে গ্যাস সংযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ যে প্রার্থী নান্দনিক নাটোর গড়তে কাজ করবেন এমন প্রার্থীকে তারা এবার নির্বাচিত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নাটোর ২ আসন থেকে এই ছিল আমার কাছে ভোটের সর্বশেষ। বিএনপি ও জামায়াত নারায়ণগঞ্জ ৪ আসনটি শরিকদের ছেড়ে দেয় মাঠে আছেন ১৩ জন প্রার্থী। বিএনপির সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন খেজুর গাছ প্রতীকের মুফতি মনির হোসেন কাশেমি। অন্যদিকে শাপলাকলি প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এছাড়াও ভোটের মাঠে সক্রিয় আছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বিআরপির মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী শাহ আলম সহ বেশ কয়েকজন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে কুষ্টিয়ার নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি তুহিন আহমেদ। সালাম স্টিল ভোটার গাড়ি এখন অবস্থান করছে কুষ্টিয়াতে। নির্বাচনের প্রচারণার সর্বশেষ হালচাল জানাতে আমরা অবস্থান করছি কুষ্টিয়া ৪ আসনে। আমরা এখন যেখানে অবস্থান করছি এটি কুষ্টিয়া ৪ আসনের কুমারখালী উপজেলার বাউল সম্রাট ফকির লালন শাহের মাজারের ঠিক সামনে আমরা অবস্থান করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশে বাউলরা নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করছে। তাদের পছন্দের প্রার্থীর পক্ষে তারা প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, কুষ্টিয়া ৪ আসনে মূলত নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতার যে আভাস পাওয়া যাচ্ছে, সাধারণ ভোটাররা যেটা বলছেন যে মূলত একটি ত্রিমুখী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে এই কুষ্টিয়া ৪ আসনে। এবং সকাল থেকে রাত অবধি প্রার্থীদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন তাদের প্রার্থীর সমর্থন আদায়ের জন্য। সালাম স্টিল ভোটের গাড়ির কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
দেশের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি চায় বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অন্যায় ও দুর্নীতির রাজনীতিকে এবার জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও 11 দলীয় জোটের শাহজাদপুর 6 আসনের প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ 9 নান্দাইল আসনে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী। নান্দাইল উপজেলা সদরে চণ্ডীপাশা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সমাবেশ করেন তিনি। এই সময় প্রয়াত স্বামী বীর মুক্তিযোদ্ধা খুররুম খান চৌধুরী অসমাপ্ত কাজ সমাপ্ত করতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট চান হাসিনা খান চৌধুরী। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত নান্দাইল গড়তে হাঁস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে প্রবাস থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন হাসিনা খান চৌধুরীর ছেলে নাসির খান চৌধুরী। বলেন তার মা নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে নান্দাইল উন্নয়ন করা হবে। আমার স্বামী খালি নান্দাইল ছাড়া আর কিছু বুঝতো না। আমি এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য, সেই কাজ করার জন্য আমি এসেছি। নালে আমার কোনো শখ নাই, কোনো শখ নাই। আমি স্বামী চলে গেছে, আমার কাছে সব চলে গেছে, কিন্তু তবু আল্লাহ আমাকে স্থির রেখেছে। আমি আপনাদের কাছে এইটাই বলতে চাই, আল্লাহর জন্য আমাকে তৌফিক দেয় এই নান্দাইলকে সোনার নান্দাইল যেন করতে পারি। জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু করতে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ভোলাই জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ভোলা দুর্গম চলাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচন শেষে আরও 2-3 দিন বাহিনী মোতায়েন থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোন ধরনের বাধা সৃষ্টির অপচেষ্টা রোধ করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন 33 পদাতিক ডিভিশনের কর্নেল কে এম মেহেদী হাসান। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তায় অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 33 পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান আরও জোরদার করার কথা জানান এই সেনা কর্মকর্তা। প্রতি বছরের মতো এবারও বার্ষিক বনভোজন আয়োজন করেছে আদনিন নার্সিং ইনস্টিটিউট। আদনিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে বনভোজন হওয়ার খুশি শিক্ষার্থীরা। লেখাপড়ার চাপের পাশাপাশি এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে বলে মনে করেন প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট ডিরেক্টর নাসমুন নাহার। যশোর থেকে তামানা ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। বনভোজনের আড্ডায় ফিরুক শৈশবের সেই হাসি, গানে খেলায় রঙিন হোক আজকের দিন। এই প্রতিবাদে বনভোজনের আয়োজন করে যশোর আদনিন নার্সিং ইনস্টিটিউট। এই ধরনের আয়োজন লেখাপড়া একঘেয়েমি থেকে যেমন মুক্তি দেয়, তেমনি প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের মাঝেও বন্ধন সৃষ্টি করে। প্রতি বছর এমন পিকনিকের আয়োজন করার দাবি জানালেন শিক্ষার্থীরা। এবারের পিকনিকটা সবথেকে বেশি ইন্টারেস্টিং। এবার আমরা অন্য কোথাও না, আমাদের নিজেদের ক্যাম্পাসেই করতেছি। এই পিকনিকে শুধু এই যে ঘোরাঘুরি তাই না, এর সাথে আমাদের খেলাধুলা থাকে, খেলাধুলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, পুরস্কার পাই। আর আমিও কিন্তু একটা পুরস্কার পেয়েছি। পিকনিকের মাধ্যমে আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে মজা করতে পারি। প্রতি বছর পিকনিক স্পটে আয়োজন করা হলেও এবারে প্রথম শহরতলি পুলের হাটে অবস্থিত আদনিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এই বনভোজন। শিক্ষার্থীরা এবার নিজস্ব ক্যাম্পাসে পিকনিক করে প্রমাণ করেছে যে তারা তাদের ক্যাম্পাসকে কতটা ভালোবাসে। এই ধরনের আনন্দ আয়োজনের পর তারা আবারও স্বতঃস্ফূর্তভাবে লেখাপড়ায় মনোযোগী হবে, এমনটাই আশা প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহারের। এই পিকনিকের মাধ্যমে তাদের যে পড়াশোনার যে স্পিরিট,
এবং যে রিফ্রেশমেন্ট আছে সেটা তারা ফিরে পাচ্ছে এবং তারা আবার সবাই পড়াশোনায় মনোযোগী হবে। ক্যাম্পাসে পিকনিক হওয়ায় যাত্রার কষ্ট পোহাতে হয়নি, বরং আরো বেশি করে উৎসবে মেতে ওঠার সুযোগ তৈরি হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর ফিরুজা বেগম। আমাদের এবছর কষ্ট কম বাট আনন্দ অনেক বেশি। এবছরই প্রথম আমরা এই ক্যাম্পাসের ভিতরে আমাদের পিকনিকের এবং ছাত্রীদের স্পোর্টসগুলি আমরা সম্পাদন করেছি। পিকনিকে অংশ নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা খেলাধুলা, নাচ, গানে মাতিয়ে রেখেছিল পুরো ক্যাম্পাস। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিষ্ঠাকালে আমাদের দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কারণ সেই 1987 সালেই আমাদের অনুধাবনে এটা ছিল যে সংবিধানে দেশ চলছে তা এই দেশের ইতিহাস, ঐতিহ্য ও বোধবিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আজকের বাংলাদেশে সবাই একমত যে সংবিধানই প্রধানতম সমস্যা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কার করার একটি সুযোগ পেয়েছি। সেই সুযোগে বাস্তবে পরিণত করার জন্য আগামী 12 তারিখের নির্বাচন তাৎপর্যপূর্ণ। আপনার একটি ভোট মহান স্বাধীনতা ও 24 জুলাই এর প্রত্যাশাকে বাস্তবায়িত করতে সহায়তা করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, স্বাধীনতার পরে 54টি বছর অতিক্রান্ত হয়েছে। এক সাগর রক্ত উৎসর্গ করার পরেও আমরা কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পাই নাই। আর্থিক সমৃদ্ধি আসে নাই, নিরাপত্তা নিশ্চিত হয় নাই, বরং দারিদ্রতা, সন্ত্রাস, রাজনৈতিক হানাহানি, অবিচার, সীমাহীন বৈষম্য, বেকারত্ব আমাদের দেশকে কুড়ি করে খেয়েছে। অতীতে যারাই দেশ পরিচালনা করেছে তাদের কেউই এই দায় এড়াতে পারবে না। এখানে ভোটার হিসাবে আমার আপনার দায়ও রয়েছে। ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় আমাদের উপরেও বর্তায়। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আমাদের সমস্যা ছিল দুইটা। এক, রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে ভুল নীতি গ্রহণ করা, এবং 2, ভুল নেতা বাছাই করা। ভুল নীতির কারণে অনেক ভালো নেতাও দেশকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারে নাই। আসন্ন 13দশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে উপস্থাপন করেছে। শরিয়া কেবলই একটি আইনের নাম নয়, বরং শরিয়া হলো মানুষের বিশ্বাস, জীবনবোধ, সংস্কৃতি, অভ্যাস ও আইনের সমষ্টি। আমরা এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিশ্বাস হিসাবে, জীবনবোধ হিসাবে এবং সংস্কৃতিতে, অভ্যাসে ইসলামকে ধারণ করি। এখন যদি রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশ তার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।